দেখুন, দিল্লির বঙ্গভবনে দিল্লি পুলিশ বা গুজরাট পুলিশের যাওয়া নিয়ে সংঘাত কিন্তু আজকের নয়। আপনাদের মনে করিয়ে দেব, 2023 সালের 29শে ডিসেম্বর এই দিল্লির বঙ্গভবন থেকে সাকেত গোখলেকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। নবান্নে মুখ্যমন্ত্রী স্বয়ং প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে চাণক্যপুরীর নিউ বঙ্গভবনে দিল্লি পুলিশ এবং গুজরাট পুলিশ একসঙ্গে তল্লাশি চালিয়েছিল এবং বঙ্গভবনের সিসিটিভির যাবতীয় ফুটেজের হার্ড ডিস্ক তারা নিয়ে চলে গেছিল। অর্থাৎ আমার পরের বক্তা কেয়া ঘোষের কাছে যাব। কেয়া, দিল্লি পুলিশ বা ভিন রাজ্যের পুলিশ বঙ্গভবনে ঢুকে কার্যত রাজ্যের স্বাধিকার ভঙ্গ করছে এবং ফেডারেল স্ট্রাকচার ধ্বংস করছে, বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ কিন্তু বেশ কয়েক বছরের। মানবে? দেখুন, সবার আগে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীকে, উনি একটা ফুটেজ দেখান দিল্লি পুলিশ ঢুকেছে বঙ্গভবনে এবং ঘর সার্চ করেছে। দেখুন, যে জিনিস খোলা বাজারে খোলা আকাশের তলায় দেখা যায় সেই জিনিস খুঁজতে কেন দিল্লি পুলিশ যাবেন? এবার আসি মূল প্রসঙ্গে। সুমন, আজকে আমি আহ্লাদিত, আমি উল্লসিত, আমি আনন্দিত, কারণ মমতা ব্যানার্জি আজকে বিকল্প পেশার সন্ধান পেয়েছেন। মমতা ব্যানার্জি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিকল্প পেশার সন্ধান পেয়েছেন। দেখুন, এপাং অপাং ঝপাং বই লিখে 30 কোটি, তুলির আঁচড় কেটে 20 কোটি, এগুলো আমরা দেখেছি। আমরা দেখেছি গায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা দেখেছি চিত্রশিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা আজ দেখতে পাচ্ছি উকিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন পেশা, এই বিকল্প পেশার সন্ধান উনি পেয়েছেন। 16 কলা পূর্ণ হয়েছে পশ্চিমবঙ্গের, মমতা বন্দ্যোপাধ্যায়ের 16 কলা পূর্ণ হয়েছে। আমি আজকে সত্যি আহ্লাদিত। আমার আজকে খুব ভালো লাগছে যে দেখুন, তৃণমূলের অনেকে, আপনি জানেন, ইতিউতি তারা বিকল্প পেশার সন্ধান করছেন। অনেক বিধায়ক তারা অভিনয়ের জগতে যাচ্ছেন, অনেক মন্ত্রী অভিনয় করছেন, অনেক অভিনয় বা অভিনেতা বা ফিল্ম দুনিয়া থেকে তারা বিধায়ক হচ্ছেন, অর্থাৎ এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে ফাইনালি তার বিকল্প পেশার সন্ধান পেয়েছেন, ওকালতি, তিনি সুপ্রিম কোর্টে নিজে হয়তো আপিল করবেন, আমি জানি না, এটা আমি আইনের লোক নই যে কোন বারে তার নাম এনরোল করা আছে, কিন্তু আমার ভালো লাগছে আজকে তিনি ওখানে দাঁড়িয়ে যে কথাগুলি বলেছেন তার বিরুদ্ধে, এবং তার আগে আমার তৃণমূলের যিনি বক্তা ছিলেন তার কথার পরিপ্রেক্ষিতে আমি দুটো কথা বলতে চাই। ঠিক, তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে পেশা বদলের মধ্যে বাবুল সুপ্রিয়কে তুমি কোন ক্যাটাগরিতে রাখবে? আরে আমরা তো বলিনি বাবুল সুপ্রিয়, তিনি হাঁসফাঁস করতে করে চলে গেছিলেন, প্রথম একাদশে খেলতে গেছিলেন। দেখুন, বাবুল সুপ্রিয়, দেখুন তাকে তার প্রতি তার গানের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তিনি প্রথম একাদশে খেলতে গেছিলেন, এখন 31, 51, 101 কোথায় আছেন আমি জানি না। আচ্ছা, আমি বলছি যে দেখুন, বিকল্প সন্ধান যে পেশার কথা বলছি, বিজেপি সরকার আসার পর আগামী 2-3 মাস উনি এই পেশাগুলো নিয়ে একটু নাড়াঘাটা করুন, কারণ রাইটার্স থেকে যখন বিজেপির সরকার চলবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এপাং ওপাং ঝপাং বই বা তুলির আঁচড় কেটে কোনো বড় শিল্পগোষ্ঠীকে গছিয়ে দেওয়া, কোটি কোটি টাকা রোজগার করা, এগুলো বন্ধ হয়ে যাবে। এইবার চলে আসি আসল কথায়। উনি বলছেন যে সাধারণ মানুষ এসআইআরে যেটা তাদের অসুবিধা ফেলা হচ্ছে। আচ্ছা, এই ফর্মটা হচ্ছে জগন্নাথ সর্দারের। জগন্নাথ সর্দার হচ্ছে একজন পশ্চিমবঙ্গের একজন মানুষ, বাসিন্দা। তার ওপর স্থানীয় বিএলও কাকলি দাস এবং তৃণমূলের অ্যাক্টিভ একজন কর্মী, সক্রিয় কর্মী, তার একটা ব্যক্তিগত রাগের কারণে তার নামটা তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। সেই জগন্নাথ সর্দার তিনি চলে যান এবং নির্বাচন কমিশনে ভারতীয় জনতা পার্টি তাকে সাহায্য করে তার ফর্ম 6 আপলোড করতে। সে ফর্ম 6 অ্যাপ্রুভড হয়ে যান। অ্যাপ্রুভাল নম্বরও আমি চাইলে আপনাদের দিয়ে দিতে পারি, আমার কাছে এক্ষুনি আছে। এরপর সেই জগন্নাথ সর্দারকেও আজকে তৃণমূলের এই পিসি ভাইপোর দল তারা আজকে টানতে টানতে নিয়ে গেছেন। ইনি হচ্ছেন জগন্নাথ সরকার। এনার কাছে এখন ফোন নেই, কারণ ফোনটা সম্ভবত তৃণমূল আগেই ছিনতাই করে রেখে দিয়েছে, তাদের কাছে জমা রেখে দিয়েছে। এই রকম ইচ্ছে করে একটা জীবিত মানুষকে মৃত এবং নির্বাচন কমিশনের সামনে প্যারেড করাবে বলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। পরিশেষে আসেই খানিকক্ষণ আগে আপনি বলছিলেন ব্যারাকপুরের পুলিশ, কিন্তু এটাও তো মারাত্মক অভিযোগ, বিএলও তার সঙ্গে সম্পর্ক ভোটারের খারাপ বলে তাকে মৃত দেখিয়ে দেবে। আমি বলছি এটা তো আপনি একটা জিজ্ঞেস করছেন, রাজ্য সরকার ইচ্ছে করে
নির্দেশ দিচ্ছে বিএলও এবং ইআরওদের যে যাতে নির্বাচন কমিশনের উপর মানুষের বিরক্তি বাড়ে, ঠিক। সেইটা করা ঠিক। হচ্ছে লজিক্যাল কিন্তু পাশাপাশি আরেকটা প্রশ্ন থাকবে, এই বিএলও যার নাম তুমি বললে তার বিরুদ্ধে, হ্যাঁ, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? ক্রিমিনাল অফেন্স করেছেন এই অভিযোগ যদি সত্যি হয়। আমি তো ভারতীয় জনতা পার্টির কর্মী, তাই আমি দেখাতে পারি। এই জগন্নাথ সরকার তার ফর্ম, তিনি জীবিত, তাকে মৃত ঘোষণা করেছেন বিএলও। আচ্ছা, এবার শেষ একটা কথা বলি। এই 22 জনকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যারাকপুর থেকে সুদূর দিল্লিতে, আনন্দপুরে মমতা ব্যানার্জি এদেরও পাঠাতে পারলেন না, নিজেও আসতে পারলেন না। আসলে সুমন, এই 30 জন মৃত মানুষের হাড়ের গন্ধ, তাদের মাংস পচার গন্ধ, তাদের ওই পোড়া ছাইয়ের গন্ধ, এটাকে ঢাকতে এখন রঙ্গ করতে হবে। কিন্তু পরিশেষে একটা কথাই বলি, যতই করো রঙ্গ, বিজেপি জিতবে বঙ্গ। ধন্যবাদ। সুমন, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, এই যে উদাহরণটা কেয়া দিল, উদাহরণটাতে প্রমাণ হচ্ছে যে কিরকম মিথ্যাচার করছে। প্রথম কথা, যতজন মানুষকে মৃত দেখিয়েছে, কেউ তো নিজে গিয়ে বলেনি যে আমি মৃত। প্রত্যেকেই তো নিজের ফর্ম সিক জমা দিয়েছে। প্রত্যেকে নিজের ফর্ম সিক জমা দেওয়ার পরে নির্বাচন কমিশনের ভুলে তাদের অপদার্থতার জন্য তারা মৃত করে সন্দেহ হয়েছে, এবং সেই মৃতদের নিয়ে যখন পাবলিশ করা দেখানো হচ্ছে, তখন মিথ্যা ন্যারেটিভে। দ্বিতীয় কথা, দাঁড়ান কেয়া দেবী, দাঁড়ান শুনে নিন। কেয়া দেবী, ও কেয়া দেবী, বলা হচ্ছে এতগুলো মানুষ এসআইআর এর জন্য মৃত। নির্বাচন কমিশন বলেছিলেন আমাদের কাছে সিসিটিভি ফুটেজ বলছে, একটা ফুটেজ দেখিয়ে দিক না। একজন ভদ্রলোক আছেন যার নাম জেফারি এপস্টিন, হ্যাঁ, দাবি করছে যে ওই পার্টিকুলার ফাইলে নরেন্দ্র মোদীর পর্যন্ত নাম আছে, আর তারপরেই দেখা যাচ্ছে যে আমেরিকার কথায় ভারত থেকে তেল কিনবে, আমেরিকা বলে দিচ্ছে যে ভারত তেল কিনবে, আমেরিকা বলে দিচ্ছে। আমি আমেরিকা থেকে সোজা জয় জগন্নাথ বলে এই জগন্নাথ বাবুর আসবো। আমি বলছি হ্যাঁ, আচ্ছা, বারুইপুর এবং ময়নাহাট, হ্যাঁ, ইআরও এবং এইআরও একদম যে যাদের নাম তোলার কথা না তুলেছিলেন, নির্বাচন কমিশন তো এফআইআর করতে বলেছিলেন, তো এফআইআর তো রাজ্য সরকার করেনি, তাহলে এর দায় রাজ্য সরকার নেবে না নির্বাচন কমিশন নেবে? একদম, আমি এক্স্যাক্টলি এই প্রশ্নটাই বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসছিলাম। আমি বলছি, কেয়া যে উদাহরণটা, আপনি সব বাদ দিন, দিল্লি বাদ দিন, রাজনীতি বাদ দিন, বিজেপি বাদ দিন, তৃণমূল বাদ দিন, সব বাদ দিন, কিন্তু একজন মানুষ, তার সঙ্গে একজন বিএলওর ব্যক্তিগত সম্পর্কের নিরিখে তিনি মৃত ভোটার হিসেবে হয়ে গেলেন, এবং বাকি গোটা সিস্টেমে এইআরও তারা কি ঘুমোচ্ছিলেন? কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দুটো উদাহরণ দিচ্ছি। একজন ইআরও 11 জন অ্যাসিস্ট্যান্ট ইআরও নিয়োগ করেছে উইদাউট প্রায়র পারমিশন ফ্রম দ্য ইলেকশন কমিশন। 11 জন, 1 লক্ষর উপর তার শুনানি হয়ে গেছে, মানে তার বিরুদ্ধে ব্যবস্থা যখন নিতে বলেছে রাজ্য সরকার নেয়নি। দ্বিতীয় আরেকটা উদাহরণ আপনাকে দিচ্ছি। একজন ইআরও তার মতন করে যিনি যেভাবে হিয়ারিংটা করেছেন, তার সাথে প্রসিডিওর কোনো মেনটেন নেই, তাকেও ব্যবস্থা নিতে বলেছেন, নেয়নি। তার আগে তো আপনি জানেনই যে 4 জন মোট আধিকারিককে ব্যবস্থা নিতে বলা হয়েছিল, নেয়নি। কিন্তু আমি বলছি যে মানে পুরো মানে যে প্রসেসটা চলছে সুমনদা, এটাতে দুটো পার্ট। একটা হলো যে এই হয়রানিটা রাজ্য সরকারের কর্মচারী, তৃণমূল কংগ্রেস, আর একটা অংশ, আতঙ্কের অংশটা বিজেপি। মানে এই পরিষ্কার মানুষের হয়রানির পেছনে 3টে শক্তি কাজ করছে। একটা হলো কেন্দ্রীয়, একটা হলো ইলেকশন কমিশনের অবশ্যই ব্যর্থতার জায়গাটাও আমি বলবো বারবার। দ্বিতীয় যেটা, সেটা হলো তৃণমূল কংগ্রেস তার রাজনীতি করবার জন্য বহু মানুষের নাম বাদ দিয়েছে, বহু সংখ্যক মানুষের নাম ভোট ওয়াইজ বাদ দিয়েছে। আবার বিজেপি দল তার মতন করে আতঙ্ক তৈরি করেছে যে মানে 1 কোটি 1.5 কোটি মুসলমানদের নাম বাদ যাবে। মানে আমি তো আপনাকে বলছি, এই হয়রানির পেছনে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দায়ী, এই হয়রানি থেকে রাজনীতি হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.